বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ বৃহস্পতিবার 8 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ। আমি আজকে তোমাদের সাথে আমি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের যুক্তিবিদ্যার একটি অধ্যায় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি, যেটা হলো অনুমান। এখানে ডিটেলস আমার পরিচয় দেয়া আছে এবং আমার আজকের যেটা পাঠক্রম সেটা এখানে লেখা আছে। আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে, তোমরা মোবাইল নাম্বারটা দেখে নিও। আজকে আমি তোমাদের সাথে যে অধ্যায় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো অনুমান। অনুমান শব্দটার সাথে আমরা জন্মগতভাবেই আমরা পরিচিত, কিন্তু আসলে এই শব্দটাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করবো, আসলে প্রকৃত অনুমানটা কি, সেটা নিয়ে আমরা আসলে অনেকেই সন্দিহান। আমরা যারা যুক্তিবিদ্যা ডিসিপ্লিনের বাইরে, আমরা যারা ফিলোসফি ডিসিপ্লিনের বাইরে, তারা অনুমানকে আসলে কখনই আমরা সংজ্ঞায়িত করতে পারি না। অনুমান সম্পর্কে আমরা কতিপয় এখানে ধারণা আমরা যেগুলা পেয়ে এসেছি সেগুলো আসলে সঠিক নয়। অনুমানটা কি সেগুলোকে আমরা যদি সংজ্ঞা আকারে যদি দেখি, এবং অনুমানের প্রয়োজনীয়তাটা কি, এবং অনুমান দৈনন্দিন জীবনে আমাদের কি ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সেটা আসলে আমরা অনেকেই জানি না, কিন্তু আসলে আমাদের এটা জানা প্রয়োজন। বেসিক্যালি আমরা যারা ফিলোসফি ডিসিপ্লিনের অর্থাৎ যুক্তিবিদ্যা ডিসিপ্লিনের, আমরা অনন্ত প্রসারিত এই যে মহাজগৎ, এই বিশ্বজগৎ, এই বিশ্বজগতের জ্ঞান আমরা লাভ করতে চাই। আসলে সরাসরি এই বিশ্বজগতের জ্ঞান লাভ করা সম্ভব নয়। খুবই সামান্য পরিমাণ জ্ঞান আমরা বিশ্বজগতে লাভ করতে পারি আমাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে, অর্থাৎ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যে জ্ঞানগুলো লাভ করি সেই জ্ঞানগুলো খুবই সীমিত। কিন্তু অভিজ্ঞতার বাইরে আমাদের অসংখ্য বিষয় আছে, অসংখ্য বস্তু আছে যেগুলোকে আমাদের লাভ করতে হয়। সেই জ্ঞানগুলোকে লাভ করতে গেলে আসলে আমাদের এখানে আরো কতিপয় বিষয়ের প্রয়োজন হয়, পদ্ধতির প্রয়োজন হয়। সেই পদ্ধতির মধ্যে একটাকে বলা হচ্ছে অনুমান। তো অনুমানকে আসলে একটা পরোক্ষ জ্ঞানের মাধ্যম বলা হচ্ছে। আমরা পরোক্ষ জ্ঞান এবং প্রত্যক্ষ জ্ঞান, এই দুটি মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। তো প্রত্যক্ষ জ্ঞানের মধ্যে আমরা যেটাকে আমরা বলছি এখানে, প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে যে জ্ঞানগুলো আমরা সরাসরি বস্তু থেকে আমরা ইন্দ্রিয়ের মধ্য দিয়ে লাভ করি, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। যেমন আমি চোখ দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, আমি ইন্দ্রিয় দিয়ে কি, আমার কান দিয়ে কি শ্রবণ করছি, আমার ত্বক দিয়ে কি আমরা সেন্সেশন আমার মস্তিষ্কে প্রবেশ করছে ইত্যাদি। অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞানটা লাভ করি সেই জ্ঞানটাকে বলা হচ্ছে আমাদের প্রত্যক্ষ জ্ঞান কিংবা অভিজ্ঞতা। এই বস্তু জগতের অধিকাংশ জ্ঞান আছে যেগুলো এই অভিজ্ঞতার বাইরে। অভিজ্ঞতায় আমরা খুব কম সংখ্যক জ্ঞানে লাভ করতে পারি। তো এছাড়াও অভিজ্ঞতার বাইরে যে সমস্ত জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকেও আমাদেরকে জানতে হয়। সুবিশাল পরিসরে আমাদের এই জ্ঞানের ভান্ডারটা বিস্তৃত, এবং অভিজ্ঞতার বাইরে যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা জ্ঞান লাভ করি সেগুলোকে বলা হচ্ছে প্রাধিকার, শ্রুতি, অনুমান, আপ্তবাক্য। এর মধ্য দিয়ে আমরা আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটাকে বলা হচ্ছে অনুমান। তো আসলে অনুমানটা কি? অনুমান করতে হলে আমাদেরকে আসলে কিছুটা অভিজ্ঞতা থাকতেই হয় বটে। আংশিক অভিজ্ঞতা থেকে আমরা যখন কোনো বিষয়ের পরিপূর্ণ জ্ঞান লাভ করব সেই বিষয়টাকে আসলে আমরা বলবো এখানে অনুমান। তো অনুমান এর আমি সাধারণ একটা ধারণা আগে দিই, যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য গমনের যে একটা মানসিক প্রক্রিয়া, সেই মানসিক প্রক্রিয়াটাকে বলা হয় অনুমান। অর্থাৎ জানা বিষয় থেকে সম্পূর্ণ অজানা বিষয়ের জ্ঞান লাভের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুমান। অর্থাৎ আমার আংশিক তথ্য জানা আছে কোনো বিষয়ের কিংবা কোনো বস্তু সম্পর্কে, সেই আংশিক জানার উপর ভিত্তি করে আমি যখন সেই বিষয় কিংবা সেই বস্তুর একটা পরিপূর্ণ জ্ঞান লাভ করব, এই জ্ঞান লাভের প্রক্রিয়াটাকে এখানে বলা হবে অনুমান। অর্থাৎ যেমন আমি বলি যে এখান থেকে হেঁটে গেল, কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম যে বারান্দা দিয়ে একজন হেঁটে গেল। আমি তাকে পরিপূর্ণভাবে আমি তাকে প্রত্যক্ষ করতে পারি নাই। আমি প্রত্যক্ষ করতে পেরেছি কতটুকু? আমি তার বডির কিয়দ অংশ দেখেছি, হয় তার কোমর থেকে নিচে যাওয়া অংশটুকু, জানালার এক পার্ট খোলা আছে ধরে নিলাম, উপরে অংশটুকু তার ফেস দেখতে পারিনি, তার বুক দেখতে পারিনি। কিন্তু এই থেকে আমি ওই ব্যক্তি সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে পারি বা অনুমান করতে পারি যে সেখান দিয়ে যে হেঁটে গেল সেই ব্যক্তিটার এতটুকু অংশ আমি প্রত্যক্ষ করেছি। সেই আংশিক প্রত্যক্ষণের উপর ভিত্তি করে আমি অনুমান করতে পারি যে ওখান দিয়ে আমার বন্ধু হেঁটে যাচ্ছে, ওখানে আমাদের বন্ধু সেলিম বারান্দা দিয়ে হেঁটে গেল। কিভাবে আমি এটা বললাম? কারণ সেলিম এর হাঁটার বৈশিষ্ট্যটা এরকম, হাঁটার ধরন এরকম, সেলিম এ রঙের প্যান্ট পরে, সেলিমের দৈহিক গড়ন এরকম,
অতএব যেহেতু তার আংশিক বডি আমি প্রত্যক্ষ করেছি, সেই আংশিক প্রত্যক্ষণ থেকে আমার বন্ধু সেলিম সম্পর্কে আমি একটি পরিপূর্ণ অনুমান করলাম যে বারান্দা দিয়ে হেঁটে গেল আমার বন্ধু সেলিম। এখানে আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে অনুমানটা আসলে কি। আসলে আমি আগেই বলেছি, অনুমান হতে হলে আমার আংশিক তথ্য থাকতে হবে কোনো বস্তু সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমার সেই ব্যক্তি বস্তু বিষয়ের একটা আংশিক জ্ঞান থাকতে হবে, তবে আমি সেই বস্তুর পরিপূর্ণটাকে আমি নির্ণয় করতে পারবো। যেমন আমরা সাধারণত এখন দেখি ডিজিটাল যুগে অথবা আমাদের এই মানে সভ্যতার একটি যুগে আমরা প্রায়শই আমরা রেস্টুরেন্টে আমরা বিভিন্ন দিবস অথবা বিভিন্ন সময় আমরা উদযাপন করে থাকি অথবা সময় কাটিয়ে থাকি। তো একটা সহজ উদাহরণ হতে পারে, একটা রেস্টুরেন্টে আমরা 3 জন খেতে বসেছি। ওয়েটার এসে বলল যে স্যার কি খাবেন? তো কেউ মাছ খাবে, কেউ মুরগি খাবে, কেউ বিফ খাবে। আমরা এভাবে অর্ডার দিলাম ওয়েটারকে যে একজনকে বিফ দাও, অমুককে বিফ দাও, অমুককে মাটন দাও, অমুককে ফিশ দাও, অর্থাৎ মাছ, খাসি এবং গরু, এই 3 প্রকারের খাবার অর্ডার একজন ওয়েটার আমার কাছ থেকে নিয়ে গেল। ঠিক সার্ভ করার সময় নতুন একজন ওয়েটার আসলো। এখন সমস্যায় পড়লো যে কে কোন মেনুটা গ্রহণ করবে। তো ওয়েটার জিজ্ঞেস করলো, স্যার আপনি? আমি বিফ। স্যার আপনি? আমি মাটন। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো ফিশ। এক্ষেত্রে ওয়েটারকে আর জিজ্ঞেস করতে হলো না স্যার ফিশ কে খাবে। ওয়েটার কিন্তু খুব সহজেই বুঝে নিল যে ফিশ তাহলে অমুক স্যার এর জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তো এই যে বললাম, অনুমান করতে হলে আমার একটা বিষয়ের আংশিক তথ্য থাকতে হবে। এই আংশিক তথ্যের উপর ভিত্তি করে আমরা সেই বিষয়ের পরিপূর্ণ তথ্যটাকে লাভ করতে পারি। এটাই হচ্ছে এক ধরনের অনুমান। অর্থাৎ অনুমান এটাই রিয়াল অনুমান। অনুমান সম্পর্কে আমাদের যেটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা প্রায়শই বলে থাকি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে বলতো। আসলে আমার হাতের মুঠোর মধ্যে কি আছে এ সংক্রান্ত যদি কোনো রকমের অভিজ্ঞতা আমার না থাকে অথবা কোনো ক্লু না থাকে যে আমি কিভাবে বলবো সম্পূর্ণ অন্ধকার তোমার হাতের মুঠোর ভিতরের অবস্থাটা, এটা সম্পর্কে অনুমান করা খুব একটা সহজসাধ্য কাজ না। অনুমান সম্পূর্ণ অন্ধকারে করা যায় না। অনুমান করতে হলে আমাকে ওই সংক্রান্ত কিছু অভিজ্ঞতা আমাকে থাকতে হবে, আংশিক অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে পরিপূর্ণ বিষয়ের উপরে আমি জ্ঞান লাভ করতে পারবো। অর্থাৎ সহজেই আবার আমি বলছি যে জ্ঞাত সত্য থেকে, জ্ঞাত সত্য মানে যে সত্যটা আমি লাভ করেছি সেই সত্যের উপর ভিত্তি করে আমার লাভকৃত সত্যের উপর ভিত্তি করে, অর্থাৎ জ্ঞাত সত্যের উপর ভিত্তি করে সম্পূর্ণ অজ্ঞাত সত্যের যে জ্ঞান লাভের যে মানসিক প্রক্রিয়া, সেই মানসিক প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুমান। অর্থাৎ অনুমান সম্পূর্ণ এক ধরনের মানসিক প্রক্রিয়া। এটা মনে মনেই একজন ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে একটা জ্ঞান লাভ করে থাকে। সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেখানে আংশিক সত্য থাকে অর্থাৎ জ্ঞাত সত্য থাকে এবং বাকি অংশটুকু থাকে তার সম্পূর্ণ অজ্ঞাত। সেই আংশিক সত্য থেকে অর্থাৎ আংশিক জ্ঞাত তথ্য থেকে সম্পূর্ণ তথ্যটা সম্পর্কের যে একটা জ্ঞান লাভ, এই জ্ঞান লাভটিকে বলা হচ্ছে এখানে অনুমান। এটা সম্পূর্ণ একটা মানসিক প্রক্রিয়া। আমরা পরের লাভে যাই। পরের চ্যাপ্টার আমরা শিখন ফল। আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম। আর শিখন ফল আমরা আজকের এই আলোচনা শেষে যে বিষয়ের উপর জ্ঞান লাভ করব এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। অনুমানের সংজ্ঞা, অনুমানের প্রকৃতি, অনুমানের বৈশিষ্ট্য, অনুমানের প্রকারভেদ, এগুলো আমরা আজকের এই আলোচনা শেষে জানতে পারবো। এখানে সুন্দরভাবে স্লাইডে আমি এটা লিখে এনেছি, তোমাদের সাথে এটা শেয়ার করব, স্লাইড দেখব এবং আমি আমার মতো করে আলোচনা করব। তো অনুমানের সংজ্ঞাতে আসি। প্রথমে আমরা অনুমানের সংজ্ঞা, আমি ইতিপূর্বে তোমাদের সাথে যেটা আলোচনা করলাম ঠিক সেগুলাই এখানে সংজ্ঞা আকারে স্লাইড আকারে তুলে ধরা হয়েছে। বিভিন্ন যুক্তিবিদ, বিভিন্ন দার্শনিক এই অনুমানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। হয়তো আমি এই কথাগুলি পূর্বে বলেছি, এখন আরো জোরালোভাবে এবং আরো একটা সুশৃঙ্খল একটা ভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং হুবহু সেটাই তুলে ধরা হয়েছে যেটা বিভিন্ন যুক্তিবিদগণ বিভিন্নভাবে এই অনুমানকে সংজ্ঞায়িত করেছেন। আমি প্রথমে আগে অনুমানের একটি সাধারণ সংজ্ঞা ওখানে লেখা আছে যে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়।
কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়। অর্থাৎ আমাকে কোনো একটা বিষয় জানা থাকলেই সেই জানা বিষয়ের উপর নির্ভর করে আমি যখন অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবো সেটাই অনুমান। তো এক্ষেত্রে যুক্তিবিদ জোসেফ এই অনুমানকে সংজ্ঞায়িত করেছেন এভাবে। যুক্তিবিদ জোসেফের মতে যুক্তিবিদ্যায় সাধারণত জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্য উত্তরণের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়। এটা প্রামাণ্য সংজ্ঞা, এটা হুবহু তোমাকে মুখস্থ করতে হবে, এখানে নিজের ভাষা প্রয়োগ করা যাবে না। যে সমস্ত সংজ্ঞাগুলোকে প্রামাণ্য বলা হচ্ছে অর্থাৎ পূর্ববর্তী কোনো ব্যক্তির প্রতিষ্ঠিত কোনো সংজ্ঞা, সেই সংজ্ঞাটাকে আমরা নিজের ভাষায় লিখতে পারি না, বলতে পারি না, হুবহু সংজ্ঞাটাকে মুখস্থ করতে হবে। যেমন এখানে জোসেফের সংজ্ঞা দেওয়া আছে, এলএস টেবিং এর সংজ্ঞা দেওয়া আছে, আইএম কপির সংজ্ঞা দেওয়া আছে, কালিদাস সেনের সংজ্ঞা দেওয়া আছে এবং টিকে রায়ের সংজ্ঞা দেওয়া আছে। তো এক্ষেত্রে আমি বলবো যে যতগুলো প্রামাণ্য সংজ্ঞা এখানে তুলে ধরা হয়েছে হুবহু সেই প্রামাণ্য সংজ্ঞাটা তোমাদেরকে এখানে মুখস্থ করতে হবে। তো ফার্স্ট যে প্রামাণ্য সংজ্ঞাটা এখানে দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে যুক্তিবিদ জোসেফের। যুক্তিবিদ জোসেফ যেটা বলেছেন যে তার সংজ্ঞাটি হলো যে যুক্তিবিদ্যায় সাধারণত জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্যে উত্তরণের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়। আগের মতো একই কথা, কিন্তু ওনার ল্যাঙ্গুয়েজটা এরকম, অর্থাৎ বর্ণনা এবং তার ব্যাখ্যা একই হবে। যুক্তিবিদ্যায় সাধারণত জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্য উত্তরণের মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান বলা হয়। এটা হলো জোসেফের সংজ্ঞা। তোমরা আবার দেখে স্লাইডটা দেখে এখান থেকে মুখস্থ করে নিবে, তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে হুবহু সংজ্ঞা, আর সব জায়গায় একই রকম হবে। এলএস টেবিং এর মতে অনুমান হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে প্রদত্ত কোনো কিছু বা তথ্য থেকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বা কোনো কিছু বা উপাত্তে উপনীত হতে হয়। আমি আবার পড়ছি, অনুমান হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে প্রদত্ত কোনো কিছু বা তথ্য থেকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বা কোনো কিছুতে বা উপাত্তে উপনীত হতে হয়। এটা হলো এলএস টেবিং এর সংজ্ঞা। এর ব্যাখ্যা যদি আমি করি ঠিক একই রকম ব্যাখ্যাই হবে। সবগুলো অনুমানের যে প্রামাণ্য সংজ্ঞা আছে সেই প্রামাণ্য সংজ্ঞাকে ব্যাখ্যা করলে ঘুরে ফিরে একই বিষয় দাঁড়াবে, যে একটা জ্ঞাত তথ্য থেকে অর্থাৎ কোন প্রদত্ত তথ্য থেকে একটা অজানা একটা তথ্য সম্পর্কে যে একটা উপনীত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে অনুমান। আমি আরেকটা প্রামাণ্য সংজ্ঞা পড়ছি। আইএম কপি, তিনি একজন বিখ্যাত যুক্তিবিদ। তার প্রদত্ত যে সমস্ত সিম্বলিক লজিক আছে সেটা আমরা অনার্স লেভেলে যারা যুক্তিবিদ্যা পড়ে তাদের সাথে ওখানে আরো বেশি পরিচিতি লাভ করতে পারবো ভবিষ্যতে। যাই হোক, আইএম কপির মতে অনুমান একটি প্রক্রিয়া, আইএম কপির মতে অনুমান প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়াকে নির্দেশ করে যেখানে এক বা একাধিক বচনের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট বচনে উপনীত হতে হয়। অনুমান প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়াকে নির্দেশ করে যেখানে এক বা একাধিক বচনের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট বচনে উপনীত হতে হয়। অর্থাৎ এখানে আইএম কপি তিনি বচনের উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি কিছুটা সিম্বলিক কথাই বলেছেন। এখানে কিছুটা এই অনুমানটাকে যুক্তির সাথে আমরা কিছুটা সিমিলার করতে পারি। আমি এখানে বলে নিচ্ছি, অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, আর এই অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশিত করব কিংবা বচন আকারে প্রকাশিত করব তখন বলা হবে যুক্তি। বেসিক্যালি অনুমান এবং যুক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হলো একটা মানসিক আর একটা হলো বচনে আকারে, যেটা লিখিত ভাবে যেটাকে আমরা প্রকাশ করি। তো এখানে আইএম কপি অনুমানকে বচন আকারে নির্দেশ করেছেন। তিনি বলেছেন যে এক বা একাধিক বচনের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট বচনে উপনীত হয়, অর্থাৎ দুটি প্রদত্ত বচন থেকে অথবা একটি প্রদত্ত বচন থেকে সম্পূর্ণ অজানা একটি যখন বচনে আমরা উপনীত হব সেই প্রক্রিয়াটিকে আইএম কপি বলেছেন অনুমান। এখানে যদি একটা উদাহরণ দেয়, উদাহরণটা আমরা পরবর্তীতে দিব, বোর্ডে লেখে লেখা এখানে আলোচনা করব। সেটা যেমন একটা উদাহরণ আইএম কপির এই সংজ্ঞা থেকে আমি দিতে পারি, যেমন যে রহিম হয় মানুষ, করিম হয় মানুষ, যদু হয় মানুষ, সেলিম হয় মানুষ, সালমা হয় মানুষ, রুমি হয় মানুষ, আমি রহিম হয় মরণশীল, সেলিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, রুমি হয় মরণশীল, সুমি হয় মরণশীল। আমরা 10 জন মানুষের মৃত্যু প্রত্যক্ষ করে আমরা একটা মানুষ সম্পর্কে একটা সাধারণ সিদ্ধান্তে উপনীত হয়েছি। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষের মৃত্যু প্রত্যক্ষ করা সম্ভব না, এটা প্রত্যক্ষ করা যায় না। কিন্তু প্রত্যক্ষ করা যায় কতটুকু?
পৃথিবীতে কিয়দংশ মানুষের মৃত্যু প্রত্যক্ষ করা গেছে, যে এই মানুষগুলা তারা মারা গেছে এবং অতীতেও মানুষগুলা মারা গেছে। তাহলে পৃথিবীতে যে সমস্ত মানুষ এখনো বেঁচে আছে তারা কি হবে? মারা গেছে আমি বলতে দেখিনি, মানে তারা যে ভবিষ্যতে মারা যাবে সেটা আমি জানি না, কিন্তু একটা অনুমান করতে পারি যে তারাও মারা যাবে। সেই থেকে একটা সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে অমুক 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 মরণশীল, তারা মারা গেছে, অতএব যেহেতু তারা মানুষ ছিল, পৃথিবীর সকল মানুষ মারা যাবে, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ মরণশীল। কিন্তু সকল মানুষের মৃত্যু কিন্তু আসলে আমরা কেউই প্রত্যক্ষ করিনি, কিন্তু সেটা একটা সম্পূর্ণ নতুন তথ্য, অজানা তথ্য। অর্থাৎ আমরা এই বিষয়ে ডিটেলস আরো উদাহরণ আসবে, আলোচনা করব। কালিদাস সেনের মতে যুক্তিবিদ্যায় যুক্তি অনুমানকে প্রায় সমার্থক হিসেবে ব্যবহার করা সত্ত্বেও অনুমানকে একাধিক অর্থে প্রয়োগ করতে দেখা যায়। কোন ক্ষেত্রে জ্ঞাত বিষয়ের ভিত্তিতে অজ্ঞাত বিষয়ে মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়, আবার কোন ক্ষেত্রে মানসিক প্রক্রিয়াজাত ফল বা সিদ্ধান্তকে অনুমান বলা হয়। ওই একই রকমেরই ব্যাখ্যা হবে প্রত্যেকগুলো সংজ্ঞার। আমার সময় একটু সংক্ষিপ্ত হওয়ার কারণে আমার যেহেতু পরবর্তীতে অনেক স্লাইড আছে, আমি সবগুলো অনুমানকে আমি এখানে ব্যাখ্যা করব না। পিকে রায়ের যে সংজ্ঞাটি আছে, পিকে রায়ের মতে এক বা একাধিক জ্ঞাত বাক্যের ভিত্তিতে এক বা একাধিক বাক্যের দ্বারা সমন্বিত হয়ে একটি নতুন বাক্য প্রতিষ্ঠা করাকে অনুমান বলা হয়। ওই একই রকমের সংজ্ঞা। অর্থাৎ এই পাঁচজন যুক্তিবিদের প্রামাণ্য সংজ্ঞাকে আমি যদি আবারও এখানে একত্রে ব্যাখ্যা করতে চাই, তাহলে একটা সাধারণ একটা ব্যাখ্যা হবে, যেটা হলো যে কোনো প্রদত্ত তথ্য থেকে সম্পূর্ণ নতুন একটি অজানা তথ্যকে নির্ণয় করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুমান। অর্থাৎ আমাকে আংশিক তথ্য দেওয়া হলো, সেই আংশিক তথ্যটা হতে পারে একটা তথ্যের 20% অথবা 50% অথবা 70%। অর্থাৎ আমি কোন তথ্যের সম্পূর্ণ তথ্যের যদি 10% আমাকে অথবা 20% অথবা 30% প্রদান করা হয়, সেই 30% অথবা 40% তথ্যের প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আমি 100% তথ্য সম্পর্কে ধারণা লাভ করব। অর্থাৎ আমি আবারও সহজ করছি, আমাকে একটা তথ্য সম্পর্কে, একটা বস্তু একটা বিষয় সম্পর্কে 30% তথ্য দেওয়া হলো, একটা বস্তু সম্পর্কে কিংবা একটা বিষয় সম্পর্কে আমাকে 30% তথ্য দেওয়া হলো। সেই 30% তথ্যের উপর ভিত্তি করে আমি সেই বস্তুর 100% তথ্যটাকে যে আমি জানবো, সেই জানার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে এখানে বলা হচ্ছে অনুমান। অনুমানের এখানে বৈশিষ্ট্য, এখানে বলা হচ্ছে অনুমান একটি মানসিক প্রক্রিয়া। অনুমানের বৈশিষ্ট্য এখানে আমি তুলে ধরেছি। তো অনুমানকে বলা হয়েছে একটি মানসিক প্রক্রিয়া। এই জন্য মানসিক প্রক্রিয়া, এটা ব্যক্তির মানস পটে সংঘটিত হয়ে থাকে, ব্যক্তি এটা মানসিকভাবেই এটা সম্পন্ন করে থাকে, এই জন্য এটাকে বলা হয়েছে মানসিক প্রক্রিয়া। আর এই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয়, এই অনুমানকে যখন বচন আকারে প্রকাশ করা হয়, তখন সেই রূপটাকে বলা হয় যুক্তি। অর্থাৎ অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, আর এই অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। আমাদের আলোচ্য বিষয় হলো যুক্তিবিদ্যা, আর সেহেতু আমাকে যুক্তি জানতে হলে আমাকে ফার্স্ট অনুমান জানতে হবে। আর যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়গুলো এই বিভিন্ন চ্যাপ্টারে আসবে, এই যুক্তি সংক্রান্ত। আর এই যুক্তিরই পূর্ববর্তী অবস্থাটা কি বলা হচ্ছে অনুমান। অনুমানে এক বা একাধিক জানা তথ্য থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো যে অনুমানে এক বা একাধিক জানা তথ্য থাকে। অনুমান হতে হলে আগেই বলা হয়েছে সংজ্ঞায় যে একটা প্রদত্ত তথ্য থাকতে হবে, অথবা দুইটা প্রদত্ত তথ্য থাকতে হবে, অথবা 4-5টা প্রদত্ত তথ্যের ভিত্তি থেকে আমি সেই অজানা তথ্য সম্পর্কে একটা জ্ঞান লাভ করব। এই কারণে বলা হয়েছে যে অনুমানে এক বা একাধিক জানা তথ্য থাকে। সেই এক বা একাধিক জানা তথ্যের উপর ভিত্তি করে সম্পূর্ণ অজানা তথ্যটাকে জানা যায়। অনুমানে একটি অজানা বা নতুন তথ্য থাকে। তো অবশ্যই অনুমান মানেই তো আমাকে একটা অজানা সম্পর্কে জ্ঞান লাভ করা। তো এখানে বলা হয়েছে অনুমানে একটি অজানা বা নতুন তথ্য থাকে। অজানা বা নতুন তথ্যটা আসে কোথা থেকে? ওই এক বা একাধিক জানা তথ্য থেকে। এই কারণে অনুমানের একটা বৈশিষ্ট্যের মধ্যে এখানে চলে আসছে যে অনুমানে একটি অজানা বা নতুন তথ্য থাকে। এক্ষেত্রে অনুমানের এই নতুন তথ্যটাকে বলা হয় সিদ্ধান্ত, আবার কখনো কখনো এটাকে অনুমিত সিদ্ধান্ত বা হাইপোথিসিস বলা হয়, অর্থাৎ সিদ্ধান্ত যেটাকে আমরা বলি, হাইপোথিসিসও বলা হয়। অনুমানে জ্ঞাত তথ্য এবং অজ্ঞাত তথ্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে।
জ্ঞাত তথ্য মানে যে তথ্যটা আমার জানা আছে এবং যে তথ্যটা আমার জানা নাই, অর্থাৎ জ্ঞাত তথ্য এবং অজ্ঞাত তথ্য। অনুমানে দুই ধরনের তথ্য থাকে, একটাকে বলা হচ্ছে জ্ঞাত তথ্য আর একটাকে বলা হচ্ছে অজ্ঞাত তথ্য। এই জ্ঞাত তথ্য এবং অজ্ঞাত তথ্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে। যেমন যে সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় মানুষ, অতএব সেলিম হয় মরণশীল। আমি একটু বোর্ড ব্যবহার করি। এখানে দুটো জ্ঞাত তথ্য দেওয়া হলো। কি কি আছে? সকল মানুষ হয় মরণশীল, এটা আমার প্রদত্ত তথ্য। আরেকটা তথ্য কি দেওয়া আছে? সেলিম হয় মানুষ, এটা একটা প্রদত্ত তথ্য। এখান থেকে একটা আমি নতুন একটা তথ্যে উপনীত হব, আর সেটা হচ্ছে সুতরাং সেলিম হয় মরণশীল। তো আমি জ্ঞাত তথ্য এবং অজ্ঞাত তথ্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে। এখানে জ্ঞাত তথ্য হলো সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় মানুষ। এই দুইটা তথ্য আমাকে দেওয়া আছে, অথবা এই দুইটা তথ্য আমি জানি। কি জানি? যে সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় একজন মানুষ। সেলিম সম্পর্কে আমি এই তথ্যটা জানি। সুতরাং সেলিম সম্পর্কে আমি একটা জিনিস জানি না, আর সেটা হলো যে সেলিম হয় মরণশীল, কারণ সেলিমের মৃত্যুটা এখনো প্রত্যক্ষ করা হয়নি। কিন্তু এই সেলিমের মৃত্যু অনিবার্যভাবে নিহিত আছে এই জ্ঞাত তথ্যের মধ্যে। সেলিমের মৃত্যু অনিবার্যভাবে নিহিত আছে এই জ্ঞাত তথ্যের মধ্যে। সেলিম হয় মরণশীল, এই তথ্যটা হলো সম্পূর্ণ নতুন তথ্য, এই উপরের দুটি তথ্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় মানুষ, এই দুই বাক্যের মধ্যে অনিবার্যভাবে একটা তথ্য পাওয়া গেল, যেটা সেলিম হয় মরণশীল। অর্থাৎ প্রাপ্ত প্রদত্ত তথ্য, অর্থাৎ জ্ঞাত তথ্য এবং অনুমিত তথ্য, এই দুই তথ্যের মধ্যে একটা অনিবার্যতা বিদ্যমান। জ্ঞাত তথ্য মানে অনুমানের যে তথ্যটা প্রদত্ত, অর্থাৎ যে তথ্যটা দেয়া আছে, অনুমানের জ্ঞাত তথ্য হলো এই দুইটা, জ্ঞাত তথ্য, আর এটা হলো অজ্ঞাত তথ্য। অর্থাৎ অনুমানের জ্ঞাত তথ্যের সাথে অজ্ঞাত তথ্যের মধ্যে একটা অনিবার্যতা থাকে, একই সাথে একটা নতুনত্ব থাকে। অর্থাৎ জ্ঞাত তথ্যর মধ্যে অজ্ঞাত তথ্য অনিবার্যভাবে সম্পর্কিত থাকে, এবং সেই নতুন তথ্যটার সেই জ্ঞাত তথ্যের মধ্যে আবার একটা নতুনত্ব থাকে। সেই নতুনত্বটাকে এখানে বলা হচ্ছে সিদ্ধান্ত। এটাকে আমি আরো বিস্তারিত পরে যখন আসবো আলোচনা করবো। আমি জাস্ট এখানে অনুমানের বৈশিষ্ট্যগুলা আলোচনা করতে গিয়ে এটাকে আনতে হলো সহজীকরণ করার জন্য। যতটুকু অস্পষ্টতা আছে আমি পরে এটাকে আরো ক্লিয়ার করতেছি। তো যাই হোক, তো এখানে আমি আসি। আরেকটা বৈশিষ্ট্য, অনুমানে সিদ্ধান্তের সত্যতা বা মিথ্যাত্ব আশ্রয় বাক্যের সত্যতা বা মিথ্যাত্বের উপরে নির্ভর করে। এটা বেসিক্যালি এই যে অনুমানটা, এটা একটা আকারগতভাবে, এটা ফরমেটিভ, একটা গ্রামাটিক্যালি এটাকে ধরা হয় এটা সঠিক। এটা কতটুকু সত্য এই অনুমানের সিদ্ধান্তটা, এটাকে আমি একটা বলছি অনুমান। এই টোটালটা কি তিনটা বাক্য মিলে একটা অনুমান হলো আমার। এই অনুমান এখানে ভাষায় প্রকাশ করা হয়েছে বিধায় এটাকে যুক্তি বলছে। এই ভাষায় প্রকাশিত এই রূপটারই মানসিক রূপটাকে বলা হচ্ছে অনুমান। অর্থাৎ এখানে অনুমানের সিদ্ধান্তের যে সত্যতা, এই সত্যতাটা নির্ভর করে সম্পূর্ণ এই আশ্রয় বাক্যের সিদ্ধান্তের সত্যতা কিংবা মিথ্যাত্বের উপরে। অর্থাৎ অনুমানের সিদ্ধান্ত সত্য কি মিথ্যা,
এটা নির্ভর করে এই আশ্রয় বাক্যের সিদ্ধান্ত সত্য কিংবা মিথ্যা কিনা তার উপরে। অর্থাৎ আমার এই আশ্রয় বাক্য যেভাবে আছে এগুলো সত্য কিংবা মিথ্যা হলে এই সিদ্ধান্তটাও সত্য কিংবা মিথ্যা হবে। এখানে এই আশ্রয় বাক্যটাকে আবার নির্ণয় করতে হলে আমাদেরকে এটা আরোহাত্মক পদ্ধতিতে, এই বাস্তবিক অভিজ্ঞতার ভিত্তিতে এই আশ্রয় বাক্যগুলোকে অর্থাৎ এই ডিসিশনগুলোকে, সিদ্ধান্তগুলোকে এই বস্তু জগৎ থেকে আগে আমাদের সংগ্রহ করতে হয়, অর্থাৎ সেটা অন্য কথা। তা আমি যেটা বুঝাতে চেয়েছিলাম যে অনুমানের সিদ্ধান্ত সত্য কিংবা মিথ্যা কিনা এটা নির্ভর করে আশ্রয় বাক্যগুলো সত্য কিংবা মিথ্যা কিনা তার উপরে। এটাই হলো এই বৈশিষ্ট্যটা। অনুমান প্রক্রিয়ায় সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়, অর্থাৎ অনুমান আমরা চাইলে নিজের মতো করে মন গড়া করতে পারি না। এখানে যুক্তিবিদগণ, যুক্তিবিদ জোসেফ, যুক্তিবিদ কফি থেকে শুরু করে বিভিন্ন যারা প্রথিতযশা লজিস্ট যুক্তিবিদ, লজিস্ট অর্থাৎ যুক্তিবিদ, তারা এই অনুমানের অনেকগুলো বিধি মালা নির্ণয় করেছেন, অনেকগুলো সূত্র আছে, রুলস অফ ইনফারেন্স বলছি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো যে সূত্র আছে সেই সূত্র মোতাবেক আমরা এই অনুমানগুলোকে সম্পন্ন করতে পারি নিজের মতো করে, সম্পূর্ণ মন গড়া। আসলে প্রায়শই আমরা নন ডিসিপ্লিন, নন ফিলোসফি অথবা নন লজিক ডিসিপ্লিনের যে সমস্ত ব্যক্তি আছে তারা ভুল করে ইত্যাদি ইত্যাদি এরকম অনুমান করে থাকি। আসলে সেটা সঠিক না, সেগুলো অবৈধ কিংবা সেগুলো অসত্য। যাই হোক, এই অনুমানকে করতে হলে সুনির্দিষ্ট কিছু রুলস আছে, নীতিমালা আছে। সেই রুলগুলো, সেই নীতিমালাগুলোকে অবলম্বন করে, অনুসরণ করে আমাদেরকে অনুমান করতে হবে। অন্যথায় সেটা কোনো যথাযথ অনুমান হবে না, সঠিক অনুমান হবে না। সঠিক অনুমান হতে হলে আমাকে অনুমান বিধিমালা অবলম্বন করতে হবে। অনুমান বিধিমালা অবলম্বন করেই আমি শুধুমাত্র একটা অনুমান সম্পর্কে সঠিক সিদ্ধান্ত আমি পেতে পারি। অনুমানের প্রকৃতি। অনুমানের প্রকৃতি এবং বৈশিষ্ট্য প্রায় সিমিলার। তা অনুমান বলতে মানসিক প্রক্রিয়াকে বোঝায় যার দ্বারা কোনো নতুন সিদ্ধান্ত নির্ণয় করা হয়। মানসিক বানানটা একটু ভুল আছে, কারেকশন করে দাও। মানসিক অনুমান বলতে মানসিক প্রক্রিয়াকে বোঝায় যার দ্বারা কোনো নতুন সিদ্ধান্ত নির্ণয় করা যায়। অর্থাৎ এটা একটা মানসিক প্রক্রিয়ায়, আগে বলেছি, এর দ্বারা নতুন সিদ্ধান্ত নির্ণয় করা যায়। কোনো কোনো সময় অনুমান বলতে একই সাথে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তকে বোঝায়। অবশ্যই এটা এখানে আমি যেটা লিখেছি এটা একটা অনুমান, এটা একটা যুক্তি। এখানে এই টোটালটাকে, তিনটা বাক্যটাকে এখানে বলা হয়েছে, এই তিনটা বাক্য মিলে একটা অনুমান। যেমন এই প্রথম বাক্যটাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য। দ্বিতীয় নম্বরটা আশ্রয় বাক্য এবং তৃতীয় নম্বরটা হলো সিদ্ধান্ত। এখানে বলা হয়েছে যে কোনো কোনো সময় অনুমান বলতে একই সাথে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তকে বোঝানো হয়, অর্থাৎ এই দুইটা আশ্রয় বাক্য এবং একটা সিদ্ধান্ত, এই তিনটা বাক্য মিলে হচ্ছে একটা অনুমান। কখনো কখনো অনুমান বলতে এই টোটালি জ্ঞাত তথ্য এবং অজ্ঞাত তথ্য, এই দুটাকেই বোঝানো হয়, এটাকে বলা হচ্ছে অনুমান। আবার কোনো কোনো সময় অনুমান বলতে শুধুমাত্র সিদ্ধান্তকে বোঝায়। কখনো কখনো অনুমান বলতে শুধুমাত্র জ্ঞাত তথ্য এবং অজ্ঞাত তথ্য, অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয়কেই বোঝায়। আবার কখনো কখনো অনুমান বলতে শুধুমাত্র সিদ্ধান্তকে বোঝায়। যেমন এই দুটি জ্ঞাত তথ্য থেকে এই একটি অজ্ঞাত তথ্য নির্ণয় করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে অনুমান। তাহলে অনুমানের প্রকৃতিটা এরকম হতে পারে যে অনুমান বলতে বোঝায় জ্ঞাত সত্য এবং অজ্ঞাত সত্য দুটোকে একসাথে, অর্থাৎ প্রদত্ত আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত এই দুটাকে একসাথে অনুমান বলা হচ্ছে কখনো কখনো। আবার কখনো কখনো শুধুমাত্র সিদ্ধান্তটাকেই অনুমান বলা হচ্ছে। এটা অনুমানের একটা প্রকৃতি। আমরা যখন যুক্তিতে আসবো তখন অবশ্যই এই টোটালি জ্ঞাত তথ্য এবং অজ্ঞাত তথ্য মিলে যুক্তি। অনুমানের ক্ষেত্রেও সেটাই বলা হচ্ছে, জ্ঞাত তথ্য এবং অজ্ঞাত তথ্য এই দুটো মিলেই একটা অনুমান। আবার কখনো কখনো জ্ঞাত তথ্য বাদ দিয়ে শুধুমাত্র অজ্ঞাত তথ্য, যে নতুন তথ্যটা পেলাম সেই তথ্যটা কি বলা হচ্ছে এখানে অনুমান। এটা হলো অনুমানের একটা প্রকৃতি। এছাড়াও অনুমানের আরো চারটি বিষয় লক্ষ্য করা যায়। আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যের অনিবার্য সম্পর্ক, আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্যতা সম্পর্ক, অনিবার্য সম্পর্ক থাকা সত্ত্বেও সিদ্ধান্তের
নতুনত্ব। আমি এটাকে একটা উদাহরণ দিই, একই উদাহরণটাই আমি বারবার ব্যবহার করতে পারি। এটা হলো আশ্রয় বাক্য। একই উদাহরণকে আমি বারবার ব্যবহার করতে পারছি। দেখো, অনুমানের মধ্যে যে চারটি বিষয় লক্ষ্য করা গেছে সেগুলো হচ্ছে যে আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যের অনিবার্য সম্পর্ক, এবং আশ্রয় বাক্য সিদ্ধান্তের অনিবার্য সম্পর্ক থাকা সত্ত্বেও আর সিদ্ধান্তের নতুনত্ব। তো এখানে আশ্রয় বাক্য কাকে বলা হয়? আশ্রয় বাক্য হলো প্রদত্ত যুক্তি বাক্য। এই প্রদত্ত যুক্তি বাক্যটাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য এই জন্য বলা হচ্ছে যে এই প্রদত্ত যুক্তি বাক্যকে আশ্রয় করে একটা নতুন তথ্য লাভ করতে হয়। কাকে আশ্রয় করে? প্রদত্ত যুক্তি বাক্যকে আশ্রয় করে কিংবা প্রদত্ত যুক্তি বাক্যগুলোকে আশ্রয় করে নতুন সিদ্ধান্ত লাভ করতে হয়। বিধায় এই সিদ্ধান্তের পূর্ববর্তী বাক্যগুলোকে বলা হচ্ছে, সিদ্ধান্ত যেখানে নিহিত ছিল সেই বাক্যগুলোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। অর্থাৎ এই সিদ্ধান্ত কোথায় ছিল? এই পূর্বের বাক্যগুলোর মধ্যে ছিল, অর্থাৎ সেখানে আশ্রিত ছিল। এই জন্য সেই বাক্যগুলোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। এখন অনুমানের যে বিষয়গুলো লক্ষণে বলা হচ্ছে অনুমান হতে হলে সেখানে আশ্রয় বাক্য থাকতে হবে। আশ্রয় বাক্যকে এখানে বলা হচ্ছে প্রদত্ত বাক্য, অর্থাৎ প্রদত্ত যুক্তি বাক্য। অর্থাৎ আশ্রয় বাক্য না থাকলে সেখানে অনুমান করা যাবে না, অর্থাৎ প্রদত্ত বাক্য থাকতে হবে। তারপরে সিদ্ধান্ত, এই দুটি আশ্রয় বাক্য থাকলে সেখান থেকে একটা নতুন বাক্য নির্ণয় করা যায়। সেই নতুন বাক্যটাকে বলা হচ্ছে এখানে সিদ্ধান্ত। এটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত এখন অনিবার্য সম্পর্ক, সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যের মধ্যে একটা অনিবার্যতা থাকবে। অনিবার্য সম্পর্ক কোথায়? যে এই প্রদত্ত আশ্রয় বাক্যের মধ্যে অন্তর্নিহিতভাবে এই সিদ্ধান্তটা ছিল, কাজেই অনিবার্যভাবে এই সিদ্ধান্তটা প্রদত্ত আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে চলে আসে বলেই বলা হয় যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকে। আমি আবারও সহজ করার চেষ্টা করছি। অনিবার্যতা বলা হচ্ছে কি? আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটি সম্পর্ক আছে, যে সম্পর্কটাকে বলা হচ্ছে একটা অনিবার্য সম্পর্ক। অনিবার্য সম্পর্কটা কেন বলা হচ্ছে? যে ওই প্রদত্ত তথ্যের মধ্যেই, অর্থাৎ প্রদত্ত আশ্রয় বাক্যের মধ্যেই নতুন একটা তথ্য অন্তর্নিহিত ভাবে আছে, সেই অন্তর্নিহিত তথ্যটাকেই অনুমান করতে হয় বা অনিবার্যভাবে অনুমিত হয়ে আসে। সেই অনুমিত সম্পর্কটাকেই বা তথ্যটাকেই বলা হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ কাজেই এখানে যেটা আবারও বলতে হচ্ছে যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকবে। আরেকটা সম্পর্ক হলো বলা বিষয় হলো যে অনিবার্য সম্পর্ক থাকার পরেও এক ধরনের নতুনত্ব থাকবে। কোথায়? সিদ্ধান্তে। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে যেরকম অনিবার্য সম্পর্ক আছে, তদ্রূপ একটা নতুন তথ্য আছে। এখানে বলা আছে যে নেসেসিটি অ্যান্ড নভেলটি, অর্থাৎ আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্যতা থাকবে, আবার নতুনত্ব থাকবে। এটা হচ্ছে অনুমানের প্রকৃতি। অর্থাৎ প্রদত্ত তথ্যের মধ্যে, প্রদত্ত তথ্যের সাথে সিদ্ধান্তের একটা সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা বলা হচ্ছে অনিবার্য সম্পর্ক। প্রদত্ত তথ্যের সাথে যে অনুমিত তথ্য, সেই অনুমিত তথ্যের একটা অনিবার্যতা থাকবে। তারপরে কি থাকবে? সেই প্রদত্ত তথ্যের সাথে সিদ্ধান্তের একটা নতুনত্ব থাকবে। অর্থাৎ প্রদত্ত তথ্য মানে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের কোনো মিল থাকবে না, সম্পূর্ণ নতুন একটা তথ্য চলে আসবে। এখানে বলা হচ্ছে অনিবার্যতা এবং নতুনত্ব। এইটাই হলো অনুমানের বৈশিষ্ট্য। আবারও এখানে সহজে তুলে ধরি যে অনুমানের চারটা বিষয় আছে। একটাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য, আরেকটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত, তারপরে বলা হচ্ছে সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যের অনিবার্য সম্পর্ক, তারপর বলা হচ্ছে যে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকা সত্ত্বেও আর সিদ্ধান্তের নতুনত্ব, অর্থাৎ সিদ্ধান্ত সবসময় নতুন হবে, সেই নতুন তথ্যটাই চলে আসবে
পূর্বের আশ্রয় বাক্য থেকে। এই আশ্রয় বাক্যের মধ্যে নতুন তথ্যটা নিহিত ছিল বিধায় সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যের একটা অনিবার্য সম্পর্ক আছে বলে এখানে বলা হয়। যাই হোক, আমরা ক্লিয়ার হলাম অনুমানের প্রকৃতি সম্পর্কে, অনুমানের 4টি বৈশিষ্ট্য সম্পর্কে। আশ্রয় বাক্য কাকে বলে আমরা শিখে নিলাম। আশ্রয় বাক্য হলো সেই বাক্য যে বাক্যগুলোকে আশ্রয় করে নতুন তথ্য নির্ণয় করা, অর্থাৎ যে বাক্যটা প্রদত্ত, অর্থাৎ যে বাক্যটা দেয়া থাকে, অর্থাৎ যে তথ্যটা দেয়া থাকে সেই তথ্যটাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। আর যে তথ্যটাকে দেয়া থাকে না, নতুন ভাবে চলে আসে আশ্রয় বাক্য থেকে, সেই তথ্যটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত হলো সম্পূর্ণ নতুন, আর আশ্রয় বাক্য হলো পুরাতন। অর্থাৎ আশ্রয় বাক্য হলো প্রদত্ত, অর্থাৎ আমার অভিজ্ঞতা লব্ধ, আর সিদ্ধান্ত হলো অনুমিত। অনুমানের শ্রেণী বিভাগ। নেক্সট স্লাইডে যাই আমরা। অনুমানের শ্রেণী বিভাগ। অনুমানকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে অবরোহ অনুমান, আর একটাকে বলা হচ্ছে আরোহ অনুমান। এই আরোহ অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান। তারপরে এই মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটি ছকের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা দেখো। দেওয়া আছে প্রথমত অনুমান। সেই অনুমানকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অবরোহ অনুমান, বাম পাশে ডান পাশে আছে আরোহ অনুমান। তারপরে অবরোহ অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, মাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমান। এরপরে আসি, যে অবরোহ অনুমানের মধ্যে আবার মাধ্যম অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ন্যায় অনুমান বা সহ অনুমান, আর একটাকে বলা হচ্ছে মিশ্র ন্যায় অনুমান বা মিশ্র সহ অনুমান। সেই মিশ্র ন্যায় অনুমানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান, দ্বিকল্প ন্যায় অনুমান। তাহলে অবরোহ অনুমানের, মাধ্যম অনুমানের প্রকারভেদগুলা বিভিন্নভাবে চলে আসলো। এখন অবরোহ অনুমানের অমাধ্যম অনুমানকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। অমাধ্যম অনুমানের এখানে যেটা তোমরা এখানে বিভাজনটা দেখো, আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তন এবং অনাবর্তিত প্রতিবর্তন। এখানে আমরা বিভিন্ন যে টাইপস আছে অনুমানের বা বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আর সেগুলো আমরা দেখে নিলাম। তারপরে আরোহ অনুমান আছে, আরোহ অনুমানকে বিভিন্নভাবে শেখানো ভাগ আছে, এখানে উল্লেখ করা ওইভাবে হয়নি। তো এখন আমরা সহজেই অনুমানের যেটা ক্লাসিফিকেশন, অনুমানের যেটা শ্রেণী বিভাগ, এখানে একটা ছকের মাধ্যমে শিখে নিলাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেটা হলো উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য আমাদেরকে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। এই অবরোহ অনুমানটা আমার বেসিক্যালি যুক্তিবিদ্যা ফার্স্ট পার্টে থাকে এবং সেকেন্ড পার্টে আরোহ অনুমান থাকে। এখন অবশ্য মিশ্রভাবে উভয় পার্টেই আরোহ এবং অবরোহকে সংযুক্ত করা হয়েছে। এখন আমরা এই আরোহ অনুমান কাকে বলে এবং অবরোহ অনুমান কাকে বলে সেটা এখন আমরা দেখে নেব। অনুমানের শ্রেণী বিভাগ থেকে আমরা এটা তোমরা দেখে নেবা, মুখস্থ করে নেবা। তো অনুমানটা কি সেটা শিখলাম, অনুমানের বৈশিষ্ট্য কি, অনুমানের প্রকৃতি কি, অনুমানের যে বিভিন্ন যুক্তিবিদের যে প্রামাণ্য সংজ্ঞা সেগুলো দেখে নিলাম। তো এখন অনুমানের শ্রেণী বিভাগ দেখে নিলাম। এটা জাস্ট মনে রাখতে হবে, এটাকে মুখস্থ করতে হবে, এটাকে বারবার আবার এগুলোকে অবজার্ভ করতে হবে, এটাকে বুঝতে হবে, আর তাহলেই এটা খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। আমরা অনুমানের যে প্রধান 2 ভাগ আছে, একটাকে বলা হচ্ছে অবরোহ অনুমান, আর একটাকে বলা হচ্ছে আরোহ অনুমান। তো এখন আমি শুধুমাত্র অবরোহ অনুমানকে সংজ্ঞায়িত করব এবং সেটা বোঝানোর চেষ্টা করব। অবরোহ শব্দটা আমাদের সাথে পরিচিত, কিন্তু যুক্তিবিদ্যায় কিভাবে এই শব্দটাকে এখানে নিয়ে আসা হলো সেটাকে যদি আমি সহজীকরণ করি, তাহলে অবরোহ অনুমানের সংজ্ঞাটাও তোমাদের কাছে খুব সহজ হবে। অবরোহ শব্দটার সাথে আমরা পরিচিত। অবরোহ মানে নিচের দিকে যাওয়া, অর্থাৎ অবরোহ করা, অবরোহত্বক বা অবরোহণ মানে আমি উপর থেকে নিচের দিকে যাচ্ছি। এই ধরনের প্রক্রিয়াটাই সাধারণত অবরোহ সেন্সে ব্যবহার করা হয়। তো যে অনুমানের সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না, তখন তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমান এক ধরনের অনুমান যেখানে
অর্থাৎ বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্যে উপনীত হওয়া, অর্থাৎ সার্বিক থেকে বিশেষ গমনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি বলা হচ্ছে অবরোহ অনুমান। যে এখানে আমি আমার সংজ্ঞাটাই পড়ে নেই, যে অনুমানের সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না, তখন তাকে অবরোহ অনুমান বলে। অর্থাৎ এটা এক ধরনের অনুমান, যে অনুমানে একটা বৃহৎ একটা বিষয় থেকে একটা বিশেষ বিষয়ের দিকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া, অর্থাৎ সার্বিক বিষয় থেকে বিশেষ বিষয়ে গমনের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে অবরোহ অনুমান বলা হয়। এখানে উদাহরণ দেওয়া যায়, অর্থাৎ সার্বিক বিষয়টা কি, সার্বিক মানে আমি এই মানুষকেই বারবার উদাহরণ নিয়ে আসছি, যে সার্বিক মানুষ পদের সার্বিক কতটুকু, সার্বিক শব্দ সার্বিক পদ, মানুষ পদের সার্বিকতা হলো যে পৃথিবীর সকল মানুষ সম্পর্কে আমার একটা ধারণা আছে কি, যে পৃথিবীর সকল মানুষ মরণশীল। আমি আমার বন্ধুকে চিনি, তার নাম কামাল যে একজন মানুষ, আমি তাকেও চিনি যে সে একজন মানুষ, কিন্তু কামাল যে মরণশীল সেটা আমি জানি না। কিন্তু কামাল সম্পর্কে আমি জানলাম যে কামাল মরণশীল। কিভাবে জানলাম? যখন আমি জানলাম পৃথিবীর সকল মানুষ মরণশীল। পৃথিবীর সকল মানুষ যদি মরণশীল হয়, কামাল যেহেতু একজন মানুষ, সেহেতু কামালও মরণশীল হবে। কিন্তু কামাল মরণশীল এখনো আমি সেটা জানি না, কারণ তার মৃত্যু প্রত্যক্ষ করা হয়নি। তবু কামাল সম্পর্কে আমি একটা সিদ্ধান্ত প্রদান করলাম, হাইপোথিসিস করলাম যে কামাল মরণশীল, মানে কামাল এক সময় মারা যাবে। তাহলে কামাল পৃথিবীর সকল মানুষের মধ্যে একজন মানুষ, আর পৃথিবীর সকল মানুষ এটাকে বলা হচ্ছে একটা সার্বিক পদ বা সার্বিক বাক্য, আর কামালকে বলা হচ্ছে একটা বিশেষ বাক্য। সার্বিক এবং বিশেষ সম্পর্কে তোমরা ইতিপূর্বে শ্রেণীকক্ষে জ্ঞান লাভ করেছো। অর্থাৎ সার্বিক থেকে বিশেষে গমনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অবরোহ প্রক্রিয়া, অবরোহাত্মক প্রক্রিয়া। আর সার্বিক থেকে বিশেষে গমনের যে মানসিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অবরোহ অনুমান। অর্থাৎ পৃথিবীর সকল মানুষ মরণশীল, এটা একটা সার্বিক একটা বাক্য। কামাল হয় একজন মানুষ, এটা একটা বিশেষ বাক্য, এবং কামাল হয় মরণশীল, এটা একটা বিশেষ বাক্য। অর্থাৎ মানে সার্বিক সিদ্ধান্ত থেকে, অর্থাৎ সার্বিক বিষয় থেকে একটা বিশেষ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় অবরোহ অনুমান। অর্থাৎ বড় থেকে নিচের দিকে আসা, ছোটর দিকে আসা, অর্থাৎ ব্যাপক থেকে কম ব্যাপকের দিকে আসা, এই আসার প্রক্রিয়াটা, সিদ্ধান্ত গ্রহণ করতে আসা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবরোহ অনুমান। অর্থাৎ সহজ ভাষায় বলতে পারি যে সার্বিক বিষয় থেকে বিশেষ বিষয়ে জ্ঞান লাভ করার যে মানসিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবরোহ অনুমান প্রক্রিয়া। এখানে সকল মানুষ হয় মরণশীল, এটা আশ্রয় বাক্য বলা আছে। কামাল হয় মানুষ, আশ্রয় বাক্য, মানে দুইটা বাক্য প্রদত্ত তথ্য, এই প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন একটা তথ্য নিলাম, সেই তথ্যটাকে বলা হচ্ছে কামাল হয় মরণশীল। এটা হলো একটা সিদ্ধান্ত। আমাদের আরেকটা বিষয় আসি, আরোহ অনুমান। এটাও ঠিক একই রকম, কিন্তু বিপরীত। আরোহ শব্দটার সাথে আমরা পরিচিত। আরোহ কি? আরোহ মানে আরোহণ করা, যেরকম আমরা জানি যে সিরাজউদ্দৌলা অমুক সালে 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে আরোহণ করেন। যাই হোক, অথবা আরোহ মানে উপরের দিকে ওঠা, সিংহাসনে আরোহণ করা, অথবা অশ্বারোহ, অথবা গাছে আরোহণ করা। তো এক্ষেত্রে আরোহ শব্দটাকে আমরা আগে শব্দগতভাবে তার অর্থটাকে জেনে নিলাম। তাহলে এই আরোহ অনুমানটা কি, সেটাও এখন আমাদের এখানে ক্লিয়ার হবে। যে অনুমানে বিশেষ আশ্রয় বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত গমন করা হয় এবং সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়, তাকে আরোহ অনুমান বলে। অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষ বিশেষ অভিজ্ঞতা থেকে যখন একটা বৃহৎ বিষয়ের একটা অভিজ্ঞতা নির্ণয় করা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এখানে আরোহাত্মক প্রক্রিয়া বা আরোহ অনুমান। ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতার উপরে ভিত্তি করে যখন একটা সার্বিক একটা সিদ্ধান্ত গমন করা হয় বা সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়, সেই প্রক্রিয়াটাই এখানে বলা হচ্ছে আরোহাত্মক অনুমান প্রক্রিয়া বা আরোহ অনুমান। অর্থাৎ
ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষ বিশেষ অভিজ্ঞতা থেকে যখন সেই বিষয়ের সার্বিক অভিজ্ঞতা লাভ করা হয়। বিশেষ বিশেষ অভিজ্ঞতা বলতে বলা হচ্ছে যদু হয় মরণশীল, যদু একজন মানুষের বিশেষ ব্যক্তি, অর্থাৎ একজন পার্টিকুলার একজন ব্যক্তি যদু। মধু হয় মরণশীল, মধু পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে একজন মাত্র মানুষ, তাই মধু এখানে বিশেষ ব্যক্তি, পার্টিকুলার। সমী হয় মরণশীল, আর সমী 700 কোটি মানুষের মধ্যে একজন, রমি 700 কোটি মানুষের মধ্যে একজন, কারণ এরা সবাই মরণশীল, মারা গিয়েছে। আমি একটা নাম দিয়েছি জাস্ট প্রতীকী। রুবেল একজন মানুষ, 700 কোটি মানুষের মধ্যে একজন মরণশীল, অর্থাৎ সে মারা যাবে, মারা গেছে। রুমেল হয় মরণশীল, কেউ 700 কোটি মানুষের মধ্যে একজন। পৃথিবীর সকল মানুষের মৃত্যু প্রত্যক্ষ করা সম্ভব নয়, কিন্তু এই যে কতিপয় ব্যক্তিদের মৃত্যু প্রত্যক্ষ করা হয়েছে তারা মানুষ ছিল এবং তারা মারা গেছে। তো সেহেতু এই কতিপয় মানুষের মৃত্যুর উপর নির্ভর করে পৃথিবীর সমগ্র মানুষের যে মৃত্যু সম্পর্কে যে একটা সাধারণ সিদ্ধান্ত, সেই সাধারণ সিদ্ধান্ত উপনীত হওয়ার যে একটা মানসিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এখানে অনুমান। এই অনুমানটাকে বলা হচ্ছে আরোহ অনুমান। তো যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, আর সমী হয় মরণশীল, রুমি হয় মরণশীল, রুবেল হয় মরণশীল, রুমেল হয় মরণশীল। এই যে সমস্ত মানুষেরা যারা মরণশীল এবং তাদের মৃত্যু প্রত্যক্ষ করে একটা সার্বিক সিদ্ধান্ত উপনীত হয়েছে যে পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ পৃথিবীর 700 কোটি মানুষ অথবা তদূর্ধ্ব মানুষই মরণশীল, কিন্তু সকল মানুষের মৃত্যুতে আসলে প্রত্যক্ষ করা যায় না, সম্ভব না। সেহেতু প্রাপ্ত কিছু তথ্যের উপর ভিত্তি করে সম্পূর্ণ অজানা তথ্য সম্পর্কে যে একটা জ্ঞান লাভ করা, সেই জ্ঞান লাভ করার প্রক্রিয়াটাকেই এখানে অনুমান। তো আগে বলেছে এটাকে বলা হচ্ছে আবার আরোহ অনুমান। সো আমি অনুমানের যেটা আবার সাধারণীকরণ বা সাধারণ সংজ্ঞা যেটা আমি আবারও দিব। আমি আজকে এই আরোহ এবং অবরোহ দুটো অনুমানের বর্ণনা দিয়ে এখানে ক্লাস শেষ করব। তো এখন সামারাইজ যেটা করতে চাচ্ছি, অনুমান আসলে সেটাই যেটা হলো প্রাপ্ত কোনো তথ্যের উপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন একটা তথ্যের যে জ্ঞান লাভ করা, সেই জ্ঞান লাভের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এখানে অনুমান। যে অর্থাৎ জানা কোনো তথ্যের উপরে ভিত্তি করে অজানা বিষয়ের উপরে জ্ঞান লাভের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুমান। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি এখান থেকে কিছুটা ধারণা লাভ করেছো অনুমান সম্পর্কে। আমরা ইতিপূর্বে শ্রেণীকক্ষে এবং বিভিন্ন শিক্ষকগণ পড়িয়েছেন, বারংবার এই বিষয়ের উপরে ক্লাস হয়েছে, তোমাদের এগুলা খুবই জানা তথ্য। তার উপর আরেকবার এখানে আমাদের এটার আরেকটা ক্লাস হয়ে গেল, এখান থেকেও কিছুটা উপকৃত হবে আশা করছি। তো ভালো থাকো সবাই, দেখা হবে আগামীতে নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন অধ্যায় নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।